আজকে আমরা শুরু করছি তড়িৎ চুম্বকত্বের তৃতীয় দিনের ক্লাস। তো এর আগের দিন দুটো ক্লাসে তোমাদের বেশ কিছু জিনিস আমি আলোচনা করেছি, বায়োসাভার্টের সূত্র এবং অ্যাম্পিয়ারের সূত্র, তার প্রয়োগগুলো দেখিয়ে দিয়েছি। আজকে পড়ব কোনো একটা চুম্বক ক্ষেত্রে এবং তড়িৎ ক্ষেত্রে গতিশীল আহিত কণার ওপর কি বল কাজ করে, বা যেটা বলে লরেঞ্জ বল বা লরেঞ্জ ফোর্স। তো আজকে আমাদের প্রথম আলোচনার বিষয় লরেঞ্জ ফোর্স। তো কি আমরা তড়িৎ ক্ষেত্রে তো আগে পড়েছি, তো তোমরা জানো তড়িৎ ক্ষেত্রে কোনো গতিশীল আধান বা স্থির আধানের উপর তড়িৎ বল কাজ করে, সে এফ সমান কিউই, তাই তো কোন একটা তড়িৎ ক্ষেত্রে কোনো যদি একটা আধান গতিশীল হয় বা স্থির থাকে, কিউ একটা যদি আধান থাকে, তাহলে প্লাস কিউ যদি আধান হয়, এটা যদি প্লাস আধান ধরি, তার উপর বল কাজ করে এদিকে কিউই, আর মাইনাস আধান হলে তার উপর ফোর্স কাজ করে উল্টো দিকে মাইনাস কিউই। তাহলে কোন একটা আধান তড়িৎ ক্ষেত্রে স্থির থাকলে বা গতিশীল হলে তার উপর একটা তড়িৎ বল কাজ করে। তাহলে তড়িৎ ক্ষেত্রে স্থির বা গতিশীল আধানের উপর ক্রিয়াশীল বল F সমান ইলেকট্রিক ফিল্ড বলে ই লিখছি কিউই। তো তড়িৎ ক্ষেত্রে এটা আমরা জানি। বা চৌম্বক ক্ষেত্রে যদি কোনো একটা আধান গতিশীল হয়, স্থির আধানের উপর চৌম্বক বল ক্রিয়া করে না। কোন একটা আহিত কণা যদি চৌম্বক ক্ষেত্রে গতিশীল হয় চৌম্বক ক্ষেত্রের সাথে থিটা কোণে, তার উপর যে ফোর্সটা হয় সেটা আমরা দেখবো এবার। তো ধরো কোন একটা চৌম্বক ক্ষেত্র আছে বি, কোন একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে, তার একটা হয় এক্স ওয়াই জেড বা যে কোনো দিকে চুম্বক ক্ষেত্র দেওয়া আছে, তার সাথে থিটা কোণে ভি বেগে যদি কোনো গতিশীল আধান আমরা পেয়ে থাকি, যেটা থিটা কোণে গতিশীল চৌম্বক ক্ষেত্রের সাথে, তার উপর যে ফোর্সটা কাজ করবে, তার উপর যে লরেঞ্জ ফোর্স কাজ করবে, এটাও লরেঞ্জ ফোর্স। তড়িৎ ক্ষেত্রে লরেঞ্জ বল, চৌম্বক ক্ষেত্রে লরেঞ্জ ফোর্স হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে বি, যেটা কিউ ভি ক্রস বি। মানে ভি ক্রস বি মানে যদি আমরা করছি কি ভি আর বি কে ক্রস প্রোডাক্ট করলে ফোর্সের দিকটা আমরা পেয়ে যাব, সেটা নিচের দিকে ভি ক্রস বি যদি করি, তাহলে ভি ক্রস বি করলে ভি থেকে বি এর দিকে, তাহলে ফোর্সটা ডাউনওয়ার্ড। তো সেটা হচ্ছে ফোর্সটা তাহলে কোন দিকে কাজ করবে, ভি ক্রস বি অভিমুখে। ধনাত্মক আধানের ক্ষেত্রে ভি ক্রস বি অভিমুখে, ঋণাত্মক আধানের ক্ষেত্রে ভি ক্রস বি অভিমুখের ঠিক উল্টো দিকে, কারণ এখানে একটা মাইনাস চলে আসবে সেক্ষেত্রে ইলেকট্রনের ক্ষেত্রে। তাহলে ভি ক্রস বি যেদিক হয়, ভি ক্রস বির অভিমুখ যেটা হয় তার ঠিক 180 ডিগ্রি ঘুরে যাবে উল্টো দিকে। তাহলে এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রে লরেঞ্জ বল। চৌম্বক ক্ষেত্রে গতিশীল আধানের উপর ক্রিয়াশীল
লরেন্জ বল বা চৌম্বক বল, তাহলে কত চলে এলো? মানটা তাহলে কত হবে? কিউ ভিবি সাইন থিটা। থিটাটা কার কার মধ্যবর্তী কোণ? চুম্বক ক্ষেত্র আর বেগ। আধানটা যেদিকে গতিশীল, চুম্বক ক্ষেত্র আর আধানের গতিশীল যেদিকে, তার মধ্যবর্তী কোণের হচ্ছে থিটা। তো দেখো তাহলে তড়িৎ ক্ষেত্রে বল এটা, চৌম্বক ক্ষেত্রে বল হচ্ছে F equals to Q into V cross B, ভেক্টর ফর্ম, আর স্কেলার ফর্ম হচ্ছে Q V sin θ। তাহলে কোন একটা আধান যদি তড়িৎ ক্ষেত্রে স্থির বা গতিশীল আধান হয়, তাহলে স্থির বা গতিশীল হলে ফোর্স থাকবে, আর এই ক্ষেত্রে কি চৌম্বক ক্ষেত্রে অবশ্যই গতিশীল হতে হবে, কারণ এখানে V আছে। তাহলে এখানে দেখো 1 নম্বর পয়েন্ট, অনাহিত আধান আধানের উপর চৌম্বক বল, তাহলে কত হবে? অনাহিত মানে কোনো চৌম্বক বল কাজ করবে না, অনাহিত মানে Q equals to 0। 2 নম্বর, V equals to 0 মানে স্থির আধান, স্থির আধানের উপর চৌম্বক বল 0, কারণ ভিটা 0 হলে কিউ ভিবি সাইন থিটা 0। 3 নম্বর, থিটা 0 ডিগ্রি বা 180 ডিগ্রি হলে আধান গতিশীল হলেও সেই ক্ষেত্রে কোনো চুম্বক বল ক্রিয়া করবে না। অর্থাৎ থিটা 0 ডিগ্রি মানে সাইন 0 0, সাইন 180 0। তার মানে চুম্বক ক্ষেত্রের আধানটা যদি চুম্বক ক্ষেত্রের সমান্তরালে গতিশীল হয়, সেই ক্ষেত্রেও কোনো বল কাজ করবে না, বা আধানটা যদি চুম্বক ক্ষেত্রের বিপরীত সমান্তরালে মানে 180 ডিগ্রি কোণে গতিশীল হয়, সেই ক্ষেত্রে কোনো বল কাজ করবে না। তার মানে আমরা এর থেকে কোনো গতিশীল আধান, চৌম্বক ক্ষেত্রে গতিশীল আধানের উপর কোনো যদি বল না কাজ করে, যদি বল না কাজ করে, তার থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? তার থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি আধানটি হয় চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে বা বিপরীত সমান্তরালে গতিশীল হচ্ছে, বা সেটাই চৌম্বক ক্ষেত্রের যে দিক, সেটার দিকটাই বলতে পারি অনেকটা দিক থেকে। 0 ডিগ্রি হলে সেই দিকটাই হবে, আর 180 ডিগ্রি হলে তার ঠিক উল্টো দিকে হবে। দেখা গেল একটা চৌম্বক ক্ষেত্রে x অক্ষ বরাবর আছে, তাহলে একটা আধান যদি x অক্ষ বরাবর গতিশীল হয়, তাহলে তার উপর কোনো বল কাজ করবে না, আবার -x অক্ষ বরাবর গেলেও কিন্তু কোনো বল কাজ করবে না। তাহলে কোন কোন ক্ষেত্রে চৌম্বক বল শূন্য হতে পারে? অনাহিত আধান যদি চৌম্বক ক্ষেত্রে গতিশীল হয়, নিউট্রনকে যদি গতিশীল করি, তার উপর কোনো চৌম্বক বল কাজ করবে না। স্থির আধানের উপর কোনো চৌম্বক বল কাজ করবে না, বা লরেন্জ বল। এবং চৌম্বক ক্ষেত্রের সাথে সমান্তরালে বা বিপরীত সমান্তরালে গতিশীল আধানের উপর কোনো চৌম্বক বল কাজ করবে না। ওকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে লাস্ট যে পয়েন্ট, সেখান থেকে আমরা চৌম্বক ক্ষেত্রের অভিমুখ সম্পর্কে ধারণা পাচ্ছি, বা তার সমান্তরাল দিক সম্পর্কে ধারণা পাচ্ছি। কোন একটি গতিশীল আধান বা কোন একটি আধান আহিত কণা চৌম্বক ক্ষেত্রের যে অভিমুখে বা যার যে অভিমুখের বিপরীত অভিমুখে, মানে যে দিক বরাবর বা বিপরীত দিক বরাবর গতিশীল হলে তার উপর কোনো চৌম্বক বল ক্রিয়া করে না, সেই দিক বরাবর বা তার ঠিক উল্টো দিক বরাবর, মানে হয় যদি x অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্র থাকে, যদি y অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্র থাকে, তাহলে আধানটা কোন দিকে গেলে কোনো বল অনুভব করবে না? y অক্ষ বরাবর গেলে বল অনুভব করবে না, নেগেটিভ y অক্ষ বরাবর গেলে কোনো বল অনুভব করবে না। তাহলে এই হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্রের দিকের ধারণা। তাহলে এখান থেকে তাহলে এই প্রশ্ন আসে আমাদের, কোন একটি গতিশীল আধান চৌম্বক ক্ষেত্রে গতিশীল হয়েছে, তার উপর কোনো চৌম্বক বল কাজ করছে না, কোনো ক্ষেত্রে গতিশীল, সেখান থেকে কি তুমি সিদ্ধান্তে আসতে পারো সেখানে চৌম্বক ক্ষেত্র নেই? বলবো না, কখনোই সিদ্ধান্তে আসা যায় না। দুটো ক্ষেত্রে হতে পারে,
যদি চুম্বক ক্ষেত্রের সমান্তরাল দিকে, তার মানে সেখানে যে চুম্বক ক্ষেত্র থাকে তার উপর কেন বল কাজ করছে না? কারণ আধানটা তার সমান্তরালে গতিশীল হয়েছে, বা তার বিপরীত সমান্তরালে মানে 180 ডিগ্রি কোণে গতিশীল হয়েছে, তার জন্য তার উপর কোনো চুম্বক বল ক্রিয়া করছে না। ঠিক আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা, বেসিক জায়গা। তাহলে মিনিমাম কখন হবে? ফোর্সের মানটা 0, এফ মিনিমাম। তাহলে এফ মিনিমাম কত? 0। কখন হবে? যখন এই কন্ডিশনগুলো স্যাটিসফাই হবে। চৌম্বক ক্ষেত্রে চৌম্বক বলের ন্যূনতম মান হলো 0, এবং সেটা কত হয়? 0। অনাহিত হলে 0 হবে, স্থির হলে 0 হবে, সমান্তরালে বা বিপরীত সমান্তরালে হলে 0 হবে। এই তিনটে ক্ষেত্রে চৌম্বক বলের মান 0 হতে পারে। তাহলে তড়িৎ ক্ষেত্রে লরেন্জ বল এটা, চৌম্বক ক্ষেত্রে লরেন্জ বল এটা। আমরা এই অধ্যায়ে প্রধানত এই সূত্রটা নিয়েই চিন্তা করব আজকের আমাদের আলোচনার বিষয় যেটা। ওকে, তো এরপর যদি কোনো স্থানে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র দুটোই বর্তমান থাকে, কোনো স্থানে কোনো, যেমন তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, সেখানে তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র দুটোই বর্তমান, সেই ক্ষেত্রে কণাটার উপর লব্ধি বল কত হবে? মানে দুটো বলই প্রেজেন্ট থাকে। তাহলে সুতরাং তো নেক্সট আমরা যেটা লিখব, কোন স্থানে যদি উভয় ক্ষেত্রই বর্তমান থাকে তবে সেক্ষেত্রে আহিত গতিশীল কণাটির উপর ক্রিয়াশীল লরেন্জ বল এফ ইলেকট্রোম্যাগনেটিক ইউ আছে, বিউ আছে, তাহলে কিউই মানে এফ ই লব্ধি বল বার করছে। এখানে দুটো বল কাজ করবে, তড়িৎ বল প্লাস চৌম্বক ক্ষেত্রে লরেন্জ বল, তড়িৎ ক্ষেত্রে লরেন্জ বল প্লাস চুম্বক ক্ষেত্রে লরেন্জ বল, দুটো বলই প্রেজেন্ট থাকবে। সেই ক্ষেত্রে আমরা লিখব কি? কিউ ই প্লাস ভি ক্রস বি। দুটো বলের অস্তিত্ব থাকার কারণে আমরা এখানে লব্ধি বলটা নির্ণয় করছি। তাই হলো আমাদের তড়িৎ চুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে বা তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র উভয় বর্তমান থাকলে সেই ক্ষেত্রে লরেন্জ বলের মানটা কত হয় সেটা আমরা দেখলাম। তো আমাদের এই আজকের আলোচনার প্রধান বিষয় হচ্ছে চৌম্বক ক্ষেত্রে লরেন্জ বল F = Q V × B। তো ন্যূনতম কখন হবে দেখেছি, 0 কখন হবে, মিনিমাম কখন হবে, স্থির আধানের ক্ষেত্রে, অনাহিত আধানের ক্ষেত্রে, আর চৌম্বক ক্ষেত্রের সাথে সমান্তরাল বা বিপরীত সমান্তরালে গতিশীল আধানের ক্ষেত্রে কোনো চৌম্বক বল কাজ করে না। এবার দেখব আমরা সর্বোচ্চ কখন হবে, এবং সেখান থেকে আমরা চৌম্বক ক্ষেত্রের একক টেসলার ডেফিনেশন তৈরি করব। তোমরা পয়েন্ট করে করে সুন্দরভাবে লিখে নেবে। তো ম্যাগনেটিক ফিল্ডে লরেন্জ ফোর্স পেয়েছি Q V × B। Q V × B পেয়েছি চৌম্বক ক্ষেত্রে লরেন্জ বল। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এর মানটা কত পাচ্ছি, Q VB sin θ। দেখো এখানে ভেক্টর সাইন দিইনি, এটা মান। তো FB মানে চৌম্বক বল এর মান
সর্বোচ্চ হবে যখন থিটা সমান 90 ডিগ্রি। কোন একটা আধান গতিশীল হচ্ছে চৌম্বক ক্ষেত্রে কত কোণে গতিশীল হলে চৌম্বক বলের মানটা সর্বোচ্চ হবে, কারণ sin θ 1। তাহলে সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালু কত আসছে QVB। তাহলে কোন একটা আধান চুম্বক ক্ষেত্রের সাথে যদি সমকোণে গতিশীল হয়, এটা যদি সমকোণ হয় তাহলে V ক্রস B টা কোন দিকে? V ক্রস B নিচের দিকে, তাহলে ফোর্স এটাই ম্যাক্সিমাম। তার ভ্যালুটা কত? QVB। তো মনে রাখতে হবে এখানে আমরা এই যে রিলেশন পেয়েছি, এই রিলেশন থেকে মনে রাখতে হবে AB must be perpendicular to V cross B, perpendicular to V, and AB perpendicular to B। মানে এটা তোমরা ছোটবেলায় ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম পড়েছিলে। বাম হাতে এটা ছিল চৌম্বক ক্ষেত্র, এটা প্রবাহ মাত্রা। প্রবাহ মাত্রা মানে কি? আধান গতিশীল হচ্ছে। দেখো, চিন্তা করো, এই দেখো, মিল পাচ্ছ? এটা বি, আমার এটা বি, এটা হচ্ছে ভি। তাহলে ফোর্সটা কোন দিকে হচ্ছে? পরিবাহী গতি কোন দিকে? নিচের দিকে। এটাই কিন্তু ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম, সেটা থেকেই আমরা পেয়ে যাচ্ছি। বাম হাতের প্রথম তিনটি আঙুলকে পরস্পরের সমকোণে রেখে ফ্লেমিং বলেছিলেন সর্বোচ্চ বলের, সেই জন্য সমকোণে রেখে, মানে চৌম্বক ক্ষেত্র আধানের গতিশীল, আধান যেদিকে গতিশীল হবে এটা আই, মানে ডিকিউ ডিটি, কিউটা কোন দিকে যাচ্ছে? এদিকে। তার উপর যে ফোর্স আধানের উপর, তড়িৎ প্রবাহের ক্ষেত্রে আমরা দেখব, পরিবাহীর ক্ষেত্রেও আমরা লরেন্স ফোর্সটাই অ্যাকচুয়ালি লরেন্স ফোর্সের এই যে ধারণা, সেটা আমরা পরিবাহীর ভেতর দিয়ে প্রবাহ গেলে সেই পরিবাহীটাকে যদি কোনো চৌম্বক ক্ষেত্রে স্থাপন করি, তার ক্ষেত্রে ফ্লেমিং এর বাম হস্ত নিয়মের যে ভেক্টর, যেটা লরেন্স ফোর্সই, সেটাও আমরা এরপরে করব আলোচনা। সেটা আমাদের পরের দিনে চলে আসবে, সেটা আজকে আমরা সেই জায়গায় আসছি না। তাও যেন আমরা মিল পেয়ে যাচ্ছি। আধান গতিশীল হচ্ছে মানে কি? কারেন্ট সেদিকেই যাচ্ছে। ধনাত্মক আধান যেদিকে গতিশীল হয় সেদিকে তড়িৎ প্রবাহ চলে। তো যাই হোক, তো আমাদের মনে রাখতে হবে V ক্রস B করে পাচ্ছি কি? তাহলে চৌম্বক ক্ষেত্রে যে লরেন্স ফোর্স, তার দিকটা কোন দিকে হয়? V ক্রস B বরাবর। মানে সেই বলের মান দিকটা, বলের অভিমুখটা অবশ্যই V এবং B দুটোর সাথেই লম্ব। কেন? ক্রস প্রোডাক্টের নিয়ম অনুসারে দুটো ভেক্টরকে ক্রস করলে যে তৃতীয় ভেক্টর পাওয়া যায়, সেটা অবশ্যই প্রথম এবং দ্বিতীয় দুটোর সাথেই লম্ব হবে। A ক্রস B করে যদি C ভেক্টর পাই, তাহলে C ভেক্টর মাস্ট বি পারপেন্ডিকুলার টু A as well as perpendicular to B। ওকে, তো এই হলো আমাদের ব্যাপার। তো যাই হোক, চৌম্বক ক্ষেত্রে যে লরেন্স বল ম্যাক্সিমাম ভ্যালু পেলাম QVB। তাহলে B পেয়ে যাচ্ছে এখান থেকে আমরা, এখান থেকে B পেয়ে যাচ্ছি। তাহলে অতএব ম্যাক্সিমাম বাই QV। তাহলে কোন একটি, আমরা এখান থেকে আসছি ম্যাগনেটিক ফিল্ডের ডেফিনেশন, চৌম্বক ক্ষেত্রের বা টেসলার সংজ্ঞা। এখানে যদি Q সমান 1 কুলম্ব, V সমান 1 মিটার পার সেকেন্ড হয়, সেক্ষেত্রে ফোর্স যদি হয় 1 নিউটন, তাহলে বিটা হবে 1 টেসলা। তাহলে কি? কোন একটি 1 কুলম্ব আধান বিশিষ্ট কণা চৌম্বক ক্ষেত্রের সাথে কিভাবে সমকোণে 1 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলে তার উপর ক্রিয়াশীল লরেন্স বল যদি 1 নিউটন হয়, তবে ওই চৌম্বক ক্ষেত্রের মান হবে 1 টেসলা। ওই চৌম্বক ক্ষেত্রের মান হবে কত? 1 টেসলা। তাহলে কোন চৌম্বক ক্ষেত্রে একটি 1 কুলম্ব আধান বিশিষ্ট আহিত কণা চৌম্বক ক্ষেত্রের সাথে সমকোণে 1 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলে, তোমরা লিখে নেবে এটা, আমি মুখে বলে দিচ্ছি, 1 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলে যদি তার উপর ক্রিয়াশীল চৌম্বক বলের মান সে 1 নিউটন চৌম্বক বল তার দ্বারা অনুভূত হয়,
তাহলে চৌম্বক ক্ষেত্রের মান হবে 1 টেসলা। তাহলে 1 টেসলা চৌম্বক ক্ষেত্রের সংজ্ঞা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তাহলে কিউ যদি 1 কুলম্ব হয়, চৌম্বক ক্ষেত্রের সাথে সমকোণে গতিশীল হয় আহিত কণাটা 1 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলে যদি তার উপর ক্রিয়াশীল বলটা হয় 1 নিউটন, তাহলে চৌম্বক ক্ষেত্রের মানটা কত হবে? 1 টেসলা বা 1 ওয়েবার পার মিটার স্কয়ার। ওকে, তো এই হলো আমাদের আহিত কণার সর্বোচ্চ কখন, সর্বনিম্ন কখন, যে কোনো কোণে গেলে কখন। তো এই যে চৌম্বক বল পেলাম, এক্ষেত্রে দেখো কণার যে সরণ কোন দিকে হয়? কণার বেগ যেদিকে সেদিকেই সরণ হবে। আর কণাটা ধরো ভি বেগে যাচ্ছে, তাহলে সরণের দিকে, সরণ যেদিকে বেগ সেদিকে। আবার বেগটা হচ্ছে বলের লম্ব, ভি ক্রস বি করে পাচ্ছি, তাহলে ভিটা বি এর সাথে লম্ব, এই জায়গাটা ক্লিয়ার করতে হবে। আর বিটা, তার মানে বেগ আর সরণের অভিমুখ যদি একই দিকে হয়, সেই ক্ষেত্রে চৌম্বক বল আর আহিত কণার সরণ নিশ্চয়ই পরস্পর লম্ব হবে। বেগ আর সরণ একই দিকে, আবার বেগের সাথে চৌম্বক বল লম্ব, অর্থাৎ সরণের সাথেও চৌম্বক বল লম্ব হবে। অর্থাৎ এখানে চৌম্বক বল, চৌম্বক ক্ষেত্রে আহিত কণাটাকে গতিশীল করার ক্ষেত্রে তাহলে কৃতকার্য কত? ভি বেগে যদি গতিশীল হয় সেই ক্ষেত্রে কৃতকার্য হচ্ছে 0, কারণ এখানে বল আর সরণের মধ্যবর্তী কোণ কত এলো আমাদের? 90 ডিগ্রি। অর্থাৎ এটা হচ্ছে কার্যহীন বল। অর্থাৎ চৌম্বক ক্ষেত্রে কোনো একটি কণাকে গতিশীল করলে, ভি বেগে গতিশীল হলে, সে সর্বদাই ভি বেগেই গতিশীল হবে। যদিও তার সঞ্চার পথে পরিবর্তন হবে, সে কোনো ক্ষেত্রে আমাদের সরল রেখায় গতিশীল হতে পারে, বৃত্তপথে গতিশীল হতে পারে, যাই হোক না কেন তার বেগের কিন্তু মানে পরিবর্তন হবে না। কারণ কৃতকার্য যদি 0 হয় তাহলে গতিশক্তির পরিবর্তন 0। কৃতকার্য সমান গতিশক্তির পরিবর্তন আমরা ক্লাস 11-এ পড়েছি কার্যক্ষমতা শক্তিতে। কৃতকার্য সমান গতিশক্তির পরিবর্তন। তাহলে কেন কৃতকার্য 0? কারণ এখানে কণার সরণ সর্বদা চৌম্বক ক্ষেত্রের সমকোণে হবে। তাই এই চৌম্বক ক্ষেত্রকে আমরা বলছি এটা একটা, এখানে যে চৌম্বক বল, চৌম্বক ক্ষেত্রে আহিত কণার উপর যে বলটা কাজ করছে সেটা একটা কার্যহীন বল। তাহলে কথাটা লিখবো আমরা, ডেফিনেশনটা লিখে পেয়ে গেলাম। তাহলে এখানে চৌম্বক ক্ষেত্রের সাথে কণাটা যখন গতিশীল হয়, এদিকে যদি ভি হয় তার সরণটাও কিন্তু এদিকে। আর ভি ক্রস বিটা কোন দিকে পেয়েছি? নিচের দিকে। তার মানে এখানে যেহেতু এফ পারপেন্ডিকুলার ভি এবং ভি প্যারালাল এস, ভি যেদিকে হবে কণার সরণ সেই দিকেই হবে সমান্তরাল ভাবে একই দিকে। অতএব এফ পারপেন্ডিকুলার এস, অতএব কৃতকার্য এফ ডট এস সমান 0। অর্থাৎ এটা চৌম্বক বল একটি কার্যহীন বল। 2 নম্বরে আসে এইভাবে দেখাতে হবে। তাহলে এখানে চৌম্বক বলের ক্রিয়ায় আহিত কণার সরণ সর্বদা চৌম্বক বলের সাথে সমকোণে ঘটবে। তাহলে সুতরাং কি পেলাম? কথাটা লিখবো আমি। সুতরাং চৌম্বক ক্ষেত্রে আহিত গতিশীল কণার সরণ সর্বদা চৌম্বক বলের সমকোণে ঘটে। তাই এই বল একটি, কিভাবে কার্যহীন দেখিয়ে দিয়েছি, একটি কার্যহীন বল। যেহেতু কৃতকার্য সমান গতিশক্তির পরিবর্তন,
সুতরাং এক্ষেত্রে হাফ mv স্কয়ার সমান কনস্ট্যান্ট, কারণ গতিশক্তির পরিবর্তনটা ধ্রুবক, গতিশক্তির পরিবর্তনটা শূন্য। গতিশক্তির পরিবর্তন যদি শূন্য হয় তাহলে আহিত কণাটা সর্বদা সমবেগে গতিশীল হবে। আহিত কণা সর্বদা সমবেগে গতিশীল হবে, অতএব ভিটা হবে ধ্রুবক। তাহলে কোন একটা চৌম্বক ক্ষেত্রে গতিশীল কণার গতিশক্তির পরিবর্তন ঘটে না, কারণ চৌম্বক বল একটি কার্যহীন বল। এই কারণে কোন একটা আহিত কণাকে যদি ভি বেগে গতিশীল করা হয়, সে সর্বদাই ভি বেগেই গতিশীল হবে, বেগের মানের কোনো পরিবর্তন হবে না। যদি বাদ বাকি যে কোয়ান্টিটিগুলো সেগুলোকে আমরা কনস্ট্যান্ট রাখতে পারি, তবেই কিন্তু অবশ্যই বি যদি ভ্যারিয়েবল হয় তাহলে সেটা পরের কথা। সুষম চৌম্বক ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে, এই যে চৌম্বক ক্ষেত্র সেটাকে অবশ্যই ইউনিফর্ম হতে হবে বা সুষম হতে হবে। সুষম চৌম্বক ক্ষেত্রে বা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে কোন একটা কণা গতিশীল হলে তার উপর যে চৌম্বক বল কাজ করে সেটা একটা কার্যহীন বল। যেহেতু কৃতকার্য সমান গতিশক্তির পরিবর্তন, তাই এখানে আহিত কণার গতিশক্তির কোনো পরিবর্তন ঘটবে না, কারণ কৃতকার্য শূন্য, অর্থাৎ এখানে কণাটি সমবেগে গতিশীল হবে। ওকে, তো ব্যাপারটা আশা করি বোঝা গেছে। তো এই হচ্ছে আমাদের প্রাথমিক ধারণা, এবং এরপর আমরা চলে যাব আহিত কণার সঞ্চার পথ কেমন হয় চৌম্বক ক্ষেত্রে, সেই নিয়ে আমাদের বেশ কিছু আলোচনা করতে হবে। তো নেক্সট আমাদের টপিক চৌম্বক ক্ষেত্রে স্থির বা গতিশীল আহিত কণা সঞ্চার পথ। তোমরা পয়েন্টগুলো ভালো করে লিখবে, এখানে যা বলে দিচ্ছি এর বাইরে কোনো এক্সট্রা কিছু দরকার নেই। এখান থেকেই কনসেপ্ট তৈরি করে নাও। এই প্রশ্নই আসে, চৌম্বক বলকে কার্যহীন বল বলে কেন? টেসলার সংজ্ঞা দাও। কখন চৌম্বক বল মিনিমাম হবে, কখন জিরো হবে, কখন সর্বোচ্চ হবে, এগুলোই প্রশ্ন। চৌম্বক ক্ষেত্রে আহিত কণার সঞ্চার পথ। চৌম্বক ক্ষেত্রে আহিত কণার, খুব ইম্পর্টেন্ট এটা, হ্যাঁ, আহিত কণার সঞ্চার পথ। প্রথম চলে আসি 1 নম্বর, স্থির আধান। কোন একটা চৌম্বক ক্ষেত্রে যদি কোন একটা স্থির আধানকে রাখা হয় তাহলে তার উপর কোনো চৌম্বক বল কাজ করে না। স্থির আধানের উপর এফ এর ভ্যালুটা 0, অতএব আধানটি সর্বদা স্থির থাকবে। চৌম্বক ক্ষেত্রে কোন একটা আধান সর্বদা স্থির থেকে যাবে যদি স্থির আধান হয়। 2 নম্বর, সমান্তরালে গতিশীল আধান হল। চৌম্বক ক্ষেত্রে সমান্তরালে গতিশীল যদি আধান হয়, আমরা কি জানি সমান্তরালে গেলে চৌম্বক বল কত হয়? 0 হয়। সমান্তরালে গতিশীল আধানের ক্ষেত্রেও চৌম্বক বল 0, অর্থাৎ একটা আধানকে যদি চৌম্বক ক্ষেত্রে বরাবর গতিশীল করি তাহলে সেই ক্ষেত্রে আধানটা সরল রেখায় চলবে, তাহলে সেই ক্ষেত্রে সঞ্চার পথ হবে, তাহলে আধানটা যেদিকে যাবে সেটা সব সময় স্ট্রেট থাকবে, কারণ চৌম্বক বল তাকে বিক্ষিপ্ত করতে পারছে না বা তার পথ থেকে বিচ্যুত করতে পারবে না, ডেভিয়েটেড করতে পারবে না। তাহলে সঞ্চার পথ কেমন হবে? সরল রেখায় গতিশীল হলে সে সর্বদাই সরল রেখাতেই চলতে থাকবে, সরল রৈখিক। তাহলে
সমান্তরালে গতিশীল আধান বা 180 ডিগ্রি কোণে 0 বা 180 হলে সর্বদা সমান্তরালেই চলতে থাকবে, মানে সরল রেখায় চলতে থাকবে, সঞ্চার পথ হবে সরল রেখা। 3 নম্বর, সমকোণে, এটা ইম্পর্টেন্ট, স্টার মেরে রাখবে, গতিশীল আধান। তো ধরো আমরা ধরে নিচ্ছি এই স্থানে কোনো একটা চৌম্বক ক্ষেত্র আছে, ক্রস মানে কি জানি আমরা? ক্রস মানে লম্ব তলের সাথে ভিতরের দিকে লম্ব। এটা একটা সুষম চৌম্বক ক্ষেত্র, যে চৌম্বক ক্ষেত্রটা আমাদের বোর্ডের প্লেনের সাথে সোজা ভিতরের দিকে ঢুকে গেছে। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা একটা তল মনে করি, এটা যদি একটা আমরা তল মনে করি, এটা বললাম x, এটা y, এটা z, জেডটা কেমন এরকম z, তাহলে চৌম্বক ক্ষেত্রের দিক কোনটা? যে তাহলে চৌম্বক ক্ষেত্র ছবিতে কোন দিকে আছে? চৌম্বক ক্ষেত্র হচ্ছে b, যেটা সেটা হচ্ছে b মাইনাস b k ক্যাপ। কারণ এই দিকটাকে যদি আমরা ধনাত্মক z অক্ষ বলি, এটা x y z, দেখো এটা x y z, x y z, তাহলে z টা কোন দিকে? এদিকে। তাহলে চৌম্বক ক্ষেত্র ক্রস দিয়েছি মানে কোন দিকে আছে? ভিতরের দিকে। তাহলে নেগেটিভ z অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্র আমরা দেখাচ্ছি। এটা b টা হচ্ছে একটা, তাহলে b হচ্ছে একটা সুষম চৌম্বক ক্ষেত্র। ওকে, যেটা xy প্লেনের সাথে আমি একটা কণাকে xy তলে গতিশীল করব, তো আমরা y অক্ষ বরাবর একটা আধানকে নিয়ে যাই। তো একটা আধান q আধানকে আমি এটাকে ছোট করে দিলাম এখানটা, তো আমরা একটু ছবিটা আঁকতে আমার সুবিধা হবে। x দেখিয়ে দিলাম, আশা করি বোঝা গেছে xy টা কেমন। আমি এটা ছোট করলাম। তো একটা গতিশীল আধান, একটা আধানকে আমরা, এটা একটা ক্ষেত্র, এই ক্ষেত্রে একটা আধান q আধান প্রবেশ করলো, v বেগে প্রবেশ করলো। কোন দিকে প্রবেশ করলো? কি দেখতে পাচ্ছি? কোন অক্ষ বরাবর প্রবেশ করেছে আধানটা? কালো কালি দিয়ে দেখো কোন দিকে প্রবেশ করেছে আধানের গতিশীল কোন দিকে? y অক্ষ বরাবর। তাহলে এর উপর কোন দিকে ফোর্স কাজ করবে? এবার এখানটা বুঝতে হবে। তাহলে দেখো F সমান আমরা জানি q v ক্রস v, তাই যদি হয় তাহলে এর উপর ফোর্স কোন দিকে হবে? v কোন দিকে বলেছে? y অক্ষ, মানে j ক্যাপ, ক্রস b টা কোন দিকে? b মাইনাস k ক্যাপ। তাহলে কত হবে? q vb মাইনাস i ক্যাপ। q vb হচ্ছে মাইনাস j ক্রস k, মানে হচ্ছে i, j k করলে i হয়, তাহলে কোন দিকে যাবে? তাহলে আধানটা, এটাকে যদি x অক্ষ বলি, তাহলে কোন দিকে ফোর্সটা কাজ করছে? এদিকে। তাহলে আধানটা কোন দিকে ঘুরে যাবে? এদিকে যাচ্ছিল, এদিকে যদি ফোর্স কাজ করে তাহলে সোজা যেতে পারবে? কখনোই যেতে পারবে না, আমাদের ঘুরে চলে যাবে। আমাদের এখানে ছবিটা এরকম ভাবে আমি দেখিয়েছি, প্লেন এটা x, এটা y, তাহলে z এদিকে, তাহলে আমাদের আসছে q vb, মানে হচ্ছে v টা হচ্ছে কোন দিকে? v দেখিয়েছি হচ্ছে আমাদের j, b দেখিয়েছি k, তাহলে আধানটা এদিকে ঘুরে যাবে। তাহলে ঘুরে গিয়ে প্রতিটা ক্ষেত্রে, আমি ছবিটা আবার আঁকবো, ওটা হচ্ছে তাহলে আধানটা কিন্তু কখনোই সরল রেখায় যেতে পারবে না। কেন বেঁকে গেল? আধানটা যাচ্ছিল এদিকে, তার উপর এদিকে একটা ফোর্স কাজ করছে। এটা যদি ধনাত্মক x অক্ষ বলি, তাহলে আমরা এটাকে x ধরেছি, মানে জিনিসটা এরকম আছে, আধানটাকে আমরা এইদিকে পাঠিয়েছি। তাহলে আধানটা এদিকে, এটা x, চুম্বক ক্ষেত্র কোন দিকে? নিচের দিকে। আর জিনিসটাকে একটু এইভাবে আঁকি, তাহলে তোমাদের আরো ব্যাপারটা ক্লিয়ার হবে। একটা ছবি আঁকছি,
চুম্বক ক্ষেত্রগুলো কোন দিকে বলেছি, নেগেটিভ জেড অক্ষ বরাবর। এই ছবিটাকে আমি 3D কনসেপ্ট রাখার চেষ্টা করছি। তাহলে আধানটা প্রবেশ করেছে কোন দিকে, এইদিকে চুম্বক ক্ষেত্র আছে এদিকে, নেগেটিভ জেড অক্ষ বরাবর ক্রস দিয়েছিলাম, এক্স ওয়াই তলে ক্রস মানে নিচের দিকে। তাহলে আধানটা গতিশীল হয়েছে কোন দিকে, এদিকে, ভি বেগে, ভি মানে এটা, তাহলে কোন দিকে ঘুরবে, কেন দিকে ঘুরলো, কেন এক্স ওয়াই তলে ঘুরে যাবে, কিন্তু সে কিন্তু এক্স ওয়াই তলের বাইরে বেরোবে না, এক্স ওয়াই তলেই জিনিসটা ঘুরে। তার মানে এই ঘুরে, মানে জিনিসটাকে যদি এখান দিয়ে আমি একটা এই সাইডে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। জিনিসটা ঘুরে তাহলে প্রথমে দিকে যাচ্ছে, তাহলে এই ঘুরে সে কিন্তু এই তলের ওপর একটা বৃত্তপথ রচনা করবে। কেন বৃত্তপথ রচনা করবে, কারণ ভি তো চেঞ্জ হচ্ছে না। ভি যদি চেঞ্জ না হয় তাহলে দেখো, ধরো এই জিনিসটাকে আমি এরকম করে বলি আবার, চুম্বক ক্ষেত্রে এটা হচ্ছে এক্স ওয়াই তল, আমি এখান দিয়ে স্টার্ট করিয়েছিলাম, প্রথমে ছিল কোন দিকে, এদিকে, এদিকে ওয়াই, বারবার ছবিটাকে দেখানোর চেষ্টা করছি। ফোর্সটা কোন দিকে থাকছে, এখানে যখন ছিল আধানটা, এখান থেকে চুম্বক ক্ষেত্র স্টার্ট হচ্ছে, ফোর্সটা ছিল এদিকে। কেন ফোর্স ওদিকে, কেন নেগেটিভ ওয়াই অক্ষ, নেগেটিভ এক্স অক্ষ মানে হচ্ছে এইটা, তাহলে এখানে গেল, তাহলে ফোর্স এখানে। এবার যখন এখানে চলে আসো তাহলে আধানটা এখানে যাচ্ছিল, এই ফোর্সটা তাকে টেনে উপরে তুলেছে, তাহলে এখানে এই পয়েন্টে চলে গেল, তাহলে কোন দিকে, তার বেগ হবে এদিকে। তখন দেখবো ফোর্সটা চলে এসেছে এদিকে। আবার যখন এখানে গেলে এই ফোর্সটার জন্য সে এই বরাবর যেতে পারছে না, আবার ঘুরে এখানে চলে এলো, তখন বেগ হয়ে গেছে এদিকে, তখন দেখবো ফোর্স ঘুরে চলে এসেছে এদিকে। তো সব সময় ফোর্সটা একটা কেন্দ্র বরাবর কাজ করবে, একটা নির্দিষ্ট কেন্দ্র অভিমুখী কাজ করবে, অর্থাৎ এখানে আধানটার উপর যে চৌম্বক বলটা কাজ করছে সেটা একটা তাকে বৃত্তপথে ঘোরার জন্য অপকেন্দ্র বল যোগান করে দেবে। তো প্রতি ক্ষেত্রে ভি ক্রস বিটা কি বরাবর হবে, একটা কেন্দ্র বরাবর। আর এখানে যেই ফোর্স হয়ে গেল, তাহলে এখানে আধানটা এই পথে যাচ্ছিল, ঘুরে এখানে চলে গেছে, এই গেল, তাহলে সে এক্স ওয়াই তলে, তাহলে ফোর্সটা কোন দিকে হবে, এদিকে, এখানে গেল এদিকে, ফোর্স ঘুরে এখানে চলে এসেছে। এখানে চলে এসেছে, তাহলে প্রতিবার তার উপর যে চৌম্বক বল কাজ করছে, সেই চৌম্বক বলের প্রভাবে সে কিন্তু একটা বৃত্তপথে ঘুরে চলে আসছে নির্দিষ্ট ব্যাসার্ধের। তাহলে চৌম্বক ক্ষেত্রটা কোন দিকে ধরে নিয়েছি, নেগেটিভ জেড অক্ষ বরাবর, মানে এখানে ক্রস। এটাকে আমরা যদি এক্স ওয়াই তল বলি, তাহলে জেড অক্ষটা কোন দিকে, এটা এক্স, ওয়াই তাহলে এটা জেড। চুম্বক ক্ষেত্র ক্রস দিয়েছি মানে চুম্বক ক্ষেত্র কোন দিকে, ভেতরের দিকে, ওকে। তাহলে চুম্বক ক্ষেত্রে জিনিসটা আমরা এইভাবেই দেখাবো। আধানটা এখান দিয়ে ঘুরে একটা বৃত্তপথ সম্পন্ন করছে। তার মানে আমরা এখানে কি দেখলাম, চৌম্বক ক্ষেত্রের সাথে সমকোণে গতিশীল আধানের উপর গতিপথের প্রতিটি অবস্থানে মানে সে প্রতিবার কিন্তু একটু করে বেগছে, দেখতে দেখতে এসে আবার এক জায়গায় চলে এলো, কারণ তার বেগটা, আমরা কি জানি বেগটা কিন্তু এখানে কি থাকবে, একই বেগে ঘুরবে, বেগের কিন্তু কোনো পরিবর্তন হবে না। তো প্রতিটি ক্ষেত্রে গতিপথের প্রতিটি অবস্থানে কণাটির উপর যে চৌম্বক ক্ষেত্রের সাথে সমকোণে গতিশীল আধানের উপর গতিপথের প্রতিটি অবস্থানে কণাটির উপর যে
চৌম্বক বল ক্রিয়া করে তা সর্বদা একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখী, বিন্দুটাকে যদি আমি ও বলি, বিন্দু অভিমুখী, যার অভিমুখী যার বা যে বল কণাটিকে ওই চৌম্বক ক্ষেত্রের বৃত্তপথে ঘোরার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বলের যোগান দেয়। কারণ বলটা কোন দিকে কাজ করছে, অভিমুখটা কোন দিকে বলে প্রতি ক্ষেত্রে কেন্দ্র বরাবর, একটা নির্দিষ্ট বিন্দু বরাবর, সেই বিন্দুটাকে কেন্দ্র করেই কিন্তু আধানটা বৃত্তপথে ঘুরছে, অভিকেন্দ্র বল সরবরাহ করে। চৌম্বক ক্ষেত্রে যখন একটা কণা সমকোণে গতিশীল হবে, সেই কণার উপর প্রত্যেকটা অবস্থানে যে বলটা কাজ করবে সেই বলটা, তাহলে এখানে আমি কোন তল দেখেছি, এক্স ওয়াই তল, যার নেগেটিভ জেড অক্ষ বরাবর একটা চুম্বক ক্ষেত্র আছে বি। আমরা প্রথম অবস্থানে দেখে নিয়েছি কণাটার উপর যে বল কাজ করছে সেটা একটা নির্দিষ্ট বিন্দু, সেই বলের প্রভাবে কণাটি প্রতিবার তার গতিপথ থেকে বিচ্যুত হয়ে একটু করে বেঁকে যাচ্ছে, এবং বেঁকে গেলে তার প্রতি ক্ষেত্রে যে বলটা সর্বদাই একটা নির্দিষ্ট কেন্দ্রগামী বা কেন্দ্র অভিমুখী, অর্থাৎ সেটাই হচ্ছে অভিকেন্দ্র বলের সোর্স, বৃত্তপথে ঘোরার জন্য অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে। তো আমাদের যেটা করতে হবে, এই যে কণাটা বৃত্তপথে ঘুরলো, অর্থাৎ সঞ্চারপথ তাহলে কি হবে, বৃত্তাকার। তাহলে সমকোণে গতিশীল হলে তার সঞ্চারপথ হয় বৃত্ত। তো সুতরাং সমকোণে গতিশীল আহিত কণার সঞ্চারপথ বৃত্তাকার। তো আমরা কি শিখলাম, এখানে যে ফোর্সটা কাজ করছে সমকোণে আছে মানে 90 ডিগ্রি, তাহলে একটা কত পেয়েছি, কিউভিবি, কিউভিবি মাইনাস আই ক্যাপ প্রথম ক্ষেত্রে পেয়েছিলাম, তাহলে মানটা কত কিউভিবি, সেটাই কি বলেছে অভিকেন্দ্র বল যোগান দেয়। তো এই ব্যাসার্ধটা, এই যে বৃত্তপথে ঘুরছে তার ব্যাসার্ধ যদি আর বলি, তাহলে এটা সমান এম ভি স্কয়ার বাই আর। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, সুতরাং বৃত্তপথের ব্যাসার্ধ আর ইকুয়ালস টু এম ভি বাই কিউবি, বা এটাকে আমরা লিখতে পারি এম ভি মানে দেখো ভরবেগ, মানে পি বাই পি মানে ভরবেগ বাই কিউবি, বা পিটাকে আমরা লিখতে পারি কিভাবে, ভরবেগ, খুব ইম্পর্টেন্ট বললে, একটা আলফা কণা একটা প্রোটনকে পাঠানো হলো চৌম্বক ক্ষেত্রের সাথে একই বেগে, কোনটার ব্যাসার্ধ বড় হবে, এরকম প্রশ্ন খুব আসে। বা একই গতিশক্তিতে পাঠানো হলো, আর কি ফর্মে লিখতে পারি, পি সমান আমরা জানি, যদি আহিত কণার ভরটাকে আমরা এম ধরেছি এখানে, তার গতিশক্তি যদি ই হয়, ই গতিশক্তি নিয়ে পাঠালাম, ইভি গতিশক্তি নিয়ে পাঠালাম,
ভি ভোল্টের মধ্যে দিয়ে একটা কিউ আধানকে পাঠালাম, তাহলে সে কত শক্তি অর্জন করবে ভি, তাহলে সেটাকে আমরা কি কি ফর্মে লিখতে পারি, ছবিটা মুছে দিচ্ছি। তাহলে এটাকে আমরা আরো জায়গায় লিখতে পারি, আমরা কি জানি P সমান √2mE বা P সমান √2m3v, এই ফর্মেও লিখতে পারি। তার মানে সেক্ষেত্রে ব্যাসার্ধের আর একটা সূত্র চলে এলো, R √2me by qv, বা R প্রত্যেকটা সূত্র গুরুত্বপূর্ণ, এখান থেকে আমরা যদি ইটাকে ভি বসিয়ে দিই বা কিউ ভি, √2m qv, ভি মানে বিভব বাই কিউ, এটাও কিন্তু একটা ব্যাসার্ধে আর একটা সূত্র। ভি ভোল্টে আহিত করে ভি ভোল্টের মধ্যে দিয়ে পাঠানো হলো, দিয়ে তারপরে পাঠানো হলো চুম্বক ক্ষেত্রে, তার ব্যাসার্ধ কত হবে, গতিশক্তি বলা হলো, ভরবেগ বলা হলো, তাহলে এই হচ্ছে তার আহিত কণার যে সঞ্চার পথ বৃত্ত, তার ব্যাসার্ধ। এবার যদি আমরা বলি আহিত কণাটা যে বৃত্তপথে ঘুরছে চৌম্বক ক্ষেত্রে, তার কত সময় লাগবে এক পাক আবর্তন করতে, কত সময় লাগে, তাকে বলে পর্যায়কাল। তো সেটা যদি আমরা বার করি, তাহলে আর পেলাম mv বাই qv। তো আমরা কি দেখলাম, এই চৌম্বক ক্ষেত্রে ঘুরছে, এদিকে পাঠিয়েছিলাম চুম্বক ক্ষেত্রটা ক্রস, এটা তার ফোর্স, প্রথম একদম ফোর্স এটা। তো একটা পাক খেতে ব্যাসার্ধ আর, তাহলে একটা পাক খেলে তাহলে আবর্তন কাল যদি বার করতে চাই বা টি, টি মানে 2πr বাই ভি, একটা পুরো পাক ঘুরছে মানে তার কত দূরত্ব যাচ্ছে 2πr, কত বেগে যাচ্ছে, সমবেগে যাচ্ছে, বেগের মানটা সমান, সমদ্রুতিতে যাচ্ছে বলতে হবে, বেগ বলা যাবে না কারণ বেগ ভেক্টর রাশি, বেগের মানটা সমান, তাহলে তার সময় কত লাগবে পাক ঘুরতে, আবর্তনকাল বা পর্যায়কাল বলি না কেন, পর্যায়কাল টাইম পিরিয়ড, একটা পূর্ণ আবর্তন করতে কত সময় লাগে, তাহলে কত আসছে 2πm বাই qb, কারণ r পেয়েছি mv বাই qb, তাহলে এখান থেকে যদি আমরা r বাই v টা বার করি তাহলে আসছে m বাই q, তাহলে এটা হলো তার টাইম পিরিয়ড। তো দেখো এই যে পর্যায়কাল সেটা বেগ নিরপেক্ষ, নট এ ফাংশন অফ ভি। কিসের উপর নির্ভর করছে, পর্যায়কাল ভরের উপর নির্ভর করছে, আধানের উপর নির্ভর করছে, আর চুম্বক ক্ষেত্রের উপর নির্ভর করছে, কত বেগে আধানটাকে পাঠালাম তার উপর নির্ভর করলো না। তো দেখো, দেখতে বুঝতে পারলে কিনা, তাহলে এটা পুরোপুরি বেগ নিরপেক্ষ, নির্ভর করছে আহিত কণার আধানের উপর, ভরের উপর, চুম্বক ক্ষেত্রের উপর। তাহলে তার কম্পাঙ্ক কত হবে, ওয়ান বাই টু qb বাই 2πm। এইগুলো দিয়ে আমাদের অঙ্ক আসবে, সূত্রগুলো ডাইরেক্ট মনে রাখার চেষ্টা করতে হবে। তো এই যে কম্পাঙ্কটা পেলাম, এটা একটা যন্ত্রে এই নীতিকে আমরা ব্যবহার করে থাকি, সেই যন্ত্রটার নাম হচ্ছে সাইক্লোট্রন। ঠিক আছে, সাইক্লোট্রন হচ্ছে, আমরা পড়বো ডিটেলসে। তো সাইক্লোট্রন কি জিনিস, সাইক্লোট্রন হচ্ছে পার্টিকেল অ্যাক্সেলারেটর। তো এই তাহলে কি দেখলাম, চৌম্বক ক্ষেত্রের সাথে কোন একটা আহিত কণাকে যদি সমকোণে গতিশীল করা হয়, তাহলে সেই ক্ষেত্রে আহিত কণার যে সঞ্চার পথ, আহিত কণার সঞ্চার পথ কেমন হয় সেটা আমরা দেখলাম। আহিত কণার সঞ্চার পথটা হচ্ছে আমাদের এখানে বৃত্তাকার, এবং সেখান থেকে আমরা বৃত্তের ব্যাসার্ধ বার করলাম, কম্পাঙ্ক বার করলাম, আবর্তনকাল বার করলাম। তো এই কোন একটা আহিত কণাকে চৌম্বক ক্ষেত্রের সাথে সমকোণে গতিশীল করলে সে বৃত্তপথে ঘোরে, এবং তার যে কম্পাঙ্ক হয় তাকে বলে সাইক্লোট্রন
কম্পাঙ্ক। সাইক্লোট্রন হচ্ছে একটা কণিকা ত্বরক যন্ত্র বা পার্টিকেল অ্যাক্সিলারেটর, তো সেটা আমরা পড়ব। এই কম্পাঙ্কটার নাম বললাম কি? সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি। সাইক্লোট্রন হচ্ছে একটা যন্ত্র, সেটা আমরা নেক্সট দিন পড়বো। আজকে আমরা আলোচনা চলছে, এখন আমাদের বেশ কিছু জিনিস বাকি আছে। তো সমকোণে গেলে কি কি হয়, পর্যায়কাল কি হয়, এসব দেখলাম। তাহলে স্থির থাকলে স্থির থাকবে, সমান্তরালে গেলে সরল রেখায় গতিশীল হবে, সমকোণে গেলে কি দেখলাম, সমকোণে গেলে দেখলাম আমাদের কণাটা বৃত্তপথে ঘুরবে। এবার যদি যে কোনো কোণে গতিশীল হয়, 0 লেস দেন থিটা লেস দেন 90, 0 থেকে 90 সূক্ষ্ম কোণে যদি গতিশীল হয়, সেক্ষেত্রে যদি 0 লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি কোণে চৌম্বক ক্ষেত্রে 4 নম্বর গতিশীল কণার সঞ্চার পথ। 0 ডিগ্রি কোণে গিয়েছিল স্ট্রেট লাইন, সমকোণে গেলে গেল বৃত্ত। এবার যে দুটোই থাকে, মানে 0ও নয় 90ও নয়, সেরকম যদি হয়, তো আমরা ধরছি ধরো কোণাটা চৌম্বক ক্ষেত্র আছে এরকম উপর দিকে, একটা আহিত কণাকে আমরা চৌম্বক ক্ষেত্র কোন দিকে, এদিকে, আহিত কণাকে আমরা গতিশীল করছি। এটা x, এটা y, এটা z। তাহলে এখানে চৌম্বক ক্ষেত্রটা আমি z অক্ষ বরাবর দেখিয়েছি। তাহলে তাই যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে কেমন হবে? তাহলে আধানটা যদি গতিশীল হয়, কোন একটা আধানকে ধরো v বেগে গতিশীল করবে। ও সরি, আমরা তো এখানে চাইছি চৌম্বক ক্ষেত্রের সাথে থিটা কোণ, তো চুম্বক ক্ষেত্রের সাথে ধরো এখান থেকে দেখাই, তাহলে সুবিধা হবে। লাইক দিস, মানে কেমন x y z, তাহলে আধানটা কেমন যাচ্ছে, এরকম বরাবর যাচ্ছে, এরকম যদি গতিশীল হয় থিটা কোণে, চুম্বক ক্ষেত্রের সাথে থিটা কোণে, এই কোণটা থিটা, কোনো প্লেনে নেই কিন্তু, yz প্লেনেও নেই, xz প্লেনেও নেই। তাহলে এই যে কোণাটা পেলাম, যে অ্যাঙ্গেলটা থিটাটা পেলাম, থিটা কোণে যদি গতিশীল হয়, যে থিটাটা সূক্ষ্ম কোণ, তাহলে v এর এখানে দুটো উপাংশ হবে। একটা উপাংশ এই বরাবর থাকবে v cos থিটা, ছবিটাকে বুঝে নেবে তারপরে আঁকবে তোমরা, আমি ছবিটা মুছতেও পারি। আর একটা হচ্ছে v sin থিটা। তো দেখো v sin থিটা যে উপাংশটা আছে, সেটা কিন্তু আমাদের v sin থিটা যেটা, সেটা চুম্বক ক্ষেত্রের সঙ্গে কিন্তু সমকোণে আছে, কারণ সেটা xy প্লেনে আছে, দেখতে পাচ্ছি। v sin থিটাটা আছে xy প্লেনে, আচ্ছা v sin থিটাটা কিন্তু b এর সাথে লম্ব, মানে v cos থিটা, এখানে কম্পোনেন্ট দুটো পেলাম, যেটা v cos থিটা প্যারালাল টু b, আর v sin থিটা বেগের যে দুটো উপাংশ পেলাম, v sin থিটা পারপেন্ডিকুলার টু b। এই যদি ঘটনা হয়, এবার যে সমস্যা, সমান্তরালে যদি হতো, সমান্তরালে গতিশীল হলে কেমন হয়, এটার জন্য সরল রেখায় যাওয়ার চেষ্টা। তাহলে সমান্তরাল যেটা, যে উপাংশটা সমান্তরালে আছে, চুম্বক ক্ষেত্র বরাবর আছে, সে কি চাইবে, চুম্বক ক্ষেত্রের 1 নম্বর 2 নম্বর কেসে কি পড়েছিলাম, চুম্বক ক্ষেত্রের সমান্তরালে গেলে সঞ্চার পথ হয় সরল রেখা। তাহলে v cos থিটা কি চাইবে, আধানটা স্ট্রেট লাইনে যাক, এই যে কি আধানটা স্টার্ট করেছে এখান থেকে। আর v sin থিটা কি চাইবে, v sin থিটা কি লম্ব আছে, তাহলে এর চাইবে কি সরল রেখায় গতিশীল হোক, সরল রেখায় গতিশীল করবে।
সমান্তরাল হলে সরলরেখা হয় আর লম্ব হলে বৃত্ত হয়। তো এবার দুটোই যদি একসঙ্গে হয় তাহলে কি করে হবে? দুজন তো দুটো করার চেষ্টা করবে। তাহলে এক্ষেত্রে ফোর্সটা কোন দিকে? আমার বি এদিকে, ভি এদিকে, তাহলে ভি ক্রস বি এদিকে, তাহলে ফোর্সটা হচ্ছে এদিকে। তাহলে আধানটা যে গতিশীল হচ্ছে, তাহলে একটা কোপাংশ এই যে ভি কস চাইছে তাকে বৃত্তপথে ঘোরাতে। আগেরটা ঘুরেছিল এদিকে, চুম্বক ক্ষেত্র নিচে ছিল, এখানে কোন দিকে ঘুরবে? উল্টো দিকে। তাহলে এর জন্যে, তাহলে এর যে দুটো উপাংশ আমরা ভেঙে নিয়েছি, এই বরাবর একটা, এই বরাবর একটা, এই বরাবর একটা। তাহলে এই কস উপাংশটা কি চাইবে? ও সোজা চলে যাবে আধানটা। আর সাইন উপাংশটা কি চাইবে? সে চাইবে বৃত্তপথে ঘুরবে। তাহলে জিনিসটা কেমন দাঁড়াবে? প্রতিবার বৃত্তপথে ঘুরবে, তাহলে ভি সাইন থিটা উপাংশের জন্য সে প্রতিবার বৃত্তপথে ঘুরবে, কিন্তু ভি কস থিটা উপাংশের জন্য প্রতিবার একটুখানি করে উঠে যাবে। তাহলে বৃত্তটা কি কমপ্লিট হবে? চিন্তা করো, যদি সমকোণে থাকে তাহলে একটা তলে বৃত্তপথে ঘুরে, তাহলে প্রতিবার বৃত্তপথে ঘুরছে। কার জন্য বৃত্তপথে ঘুরছে? সাইন থিটাটা সমকোণে আছে, সে বৃত্তপথে ঘোরাচ্ছে, আর কস থিটা তাকে উপরে তুলে নিয়ে যাচ্ছে। তাহলে কেমন দেখতে হবে? স্প্রিং এর মতন বা সর্পিলাকার। তাহলে সঞ্চারপথটা কেমন হবে? জিনিসটাকে আমি আঁকার সময় দুদিকে দুটো দাগ দিয়ে নেবো। এই দাগটা নাও দিতে পারে। তাহলে এখানে কস উপাংশ তাকে চাইছে বৃত্তে ঘোরাতে, আর সাইন উপাংশ কি চাইছে? তাহলে এই যে কস উপাংশটা চাইছে কি? বৃত্তপথে ঘুরবে। আর কস উপাংশ কি করছে? তাকে প্রতিবার উপর দিকে তুলে নিয়ে চলে যাচ্ছে। কস উপাংশের জন্য তার উল্লম্ব সরণ ঘটছে, আর সাইন উপাংশের জন্য সে বৃত্তপথে ঘোরার চেষ্টা করছে। তাহলে দুটো ব্যাপার। তাহলে কস উপাংশের জন্য তার উল্লম্ব সরণ ঘটছে, চুম্বক ক্ষেত্র বরাবর স্ট্রেট যেতে চাইছে। তাহলে সাইন কি ঘোরাচ্ছে এদিকে। এবার যতক্ষণে সাইন এখানে ঘুরিয়ে নিয়ে এসছে ততক্ষণে কসের জন্য সে একটু উপরে উঠে গেছে। তাহলে কি বৃত্তটা কমপ্লিট হবে? বৃত্ত যতবার প্রতিবার চাইবে কমপ্লিট করতে, কিন্তু আলটিমেটলি করতে পারবে না। তাহলে তার সঞ্চার পথটা হয়ে যাবে স্প্রিং এর মতন বা সর্পিলাকার। তো এই যে ব্যাপারটা, তাহলে এখানে কি দেখলাম? সুতরাং বেগের সাইন উপাংশটি কণাটিকে বৃত্তপথে ঘোরাতে চায়, এবং কস উপাংশটি বা কোসাইন উপাংশটি সরল রেখায় গতিশীল করতে চায়। সরল রেখায় বি অভিমুখে গতিশীল করবে বা করতে চায়। দুজনেরই ইচ্ছে পূরণ হচ্ছে, তার ফলে আধানটা কি হচ্ছে? সে প্রতিবার বৃত্ত কমপ্লিট করার চেষ্টা করেও করতে পারছে না। তো এই যতক্ষণে একটা পাক্ষে ঘুরে আসছে ততক্ষণে কি হচ্ছে? সে চৌম্বক ক্ষেত্র বরাবর, কারণ চুম্বক দেখো কস থিটাটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের সমান্তরাল। সমান্তরাল হলে কি জানি? সে সরল রেখায় যায়। তাহলে ভি কস থিটা আধানটাকে কোন দিকে তুলবে? উপরের দিকে তুলবে। আর সাইন থিটা কি চাইবে? সাইন থিটা চাইবে আধানটা বৃত্তপথে ঘুরবে। ঠিক আছে, তাহলে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জিনিসটাকে আস্তে আস্তে চলে আসবে। এইবার
একটা জিনিস শিখতে হবে, তোমরা স্ক্রু পিচ জানো, স্ক্রু গেজের ক্ষেত্রে হয়। তো প্রতিবার একটা পাক কমপ্লিট হতে যে সময় লাগছে, তার জন্যে চুম্বক ক্ষেত্র বরাবর ভি কস থিটা উপাংশের জন্য তার একটা উল্লম্ব সরণ ঘটছে, নালে তো বৃত্ত কমপ্লিট হতো। ধরো এখান থেকে শুরু করেছে, এই স্থিতি, ততক্ষণে কিন্তু একটু উপরে উঠে গেল এই। তাহলে এই যে সরণটা একবার পূর্ণ আবর্তনে যতটা উল্লম্ব সরণ ঘটছে, কার জন্য ঘটছে উল্লম্ব সরণটা? ভি কস থিটার জন্য। আর বৃত্তপথে ঘোরানোর চেষ্টা কে করছে? ভি সাইন থিটা। তো এই একবার পূর্ণ আবর্তনে যতটা উল্লম্ব সরণ ঘটে তাকে বলে পিচ। পিচ, ঠিক আছে? একবার পূর্ণ আবর্তনে যেটা, সেটাই আমরা ক্যালকুলেট করব। তো এবার এখানে আমরা হিসাব করি। তাহলে এক্ষেত্রে আবর্তনকাল অথবা আবর্তনকাল কত হবে? t সমান 2 পাই r বাই, আগে কি ছিল? ভি ছিল, এখানে কত হবে? ভি সাইন থিটা। বৃত্তপথে ঘুরছে কার জন্য? সাইনের জন্য, সাইন থিটা। ওকে। আর এখানে ব্যালেন্সটা কি করবে? m v স্কয়ার বাই r ইকুয়ালস টু হচ্ছে q v, বিটা কত? b sin থিটা। তাহলে এখানে r টা কত চলে এলো? r চলে এলো হচ্ছে mv sin থিটা বাই qb। এটা ব্যাসার্ধ। যে স্প্রিং এর বা স্প্রিং এর মতন বা বৃত্তটা যে প্রতিবার ইনকমপ্লিট সার্কেল, এই সার্কেলগুলোর রেডিয়াস কত হবে? mv। আর ইকুয়ালস টু হচ্ছে আমাদের, হ্যাঁ ভিটা এখানে ভি ড্যাশ, এটা ভি সাইন থিটা হবে অবশ্যই। mv sin থিটা বাই, মানে কিছু না, r ইকুয়ালস টু mv বাই qb ছিল, r ইকুয়ালস টু mv বাই qb ছিল, এখানে ভিটা হবে ভি সাইন থিটা। তাহলে এটা ব্যাসার্ধ। তাহলে পর্যায়কালটা দেখো টিটা চলে আসছে 2 পাই m বাই qb। এবার একই জিনিস এখানে কিন্তু প্রক্ষেপ কোণের উপর নির্ভর করছে না, কত কোণে ছাড়লাম আর কত বেগে ছাড়লাম। ভি আর বাই ভি সাইন থিটার মানটা কিন্তু m বাই qb চলে এলো। ওকে, আর ছবিটা ঠিক করে আনবে তোমরা। এটা মুছছি এবার। একটা কথা কি বললাম, এখান থেকে যেটা আমরা হিসাব করি সেটা হচ্ছে পিচ। পিচ মানে কি? ভি সাইন থিটা উপাংশের জন্য একটি পূর্ণ বৃত্তাকার আবর্তনের সময় অবকাশে ভি কস থিটা উপাংশের জন্য চৌম্বক ক্ষেত্র বি বরাবর যে উল্লম্ব সরণ ঘটে, মানে একটা পাক খেলে সে কতটা উপরে উঠে গেল। একটা পাক খেতে সময় লাগছে এটা, আর উপরে কত উঠে গেছে, ওইদিকে ভি কস থিটায় গেলে কি সমবেগে যাবে, এখানে বেগটা সমান সরণ ঘটে, তাকেই বলা হয় পিচ। তাহলে পিচটা তাহলে কত হবে? সুতরাং পিচ চলে এলো ভি কস থিটা। সরণ মানে কি? s ইকুয়াল টু vt, তাহলে ভি কস থিটা ইনটু টি। বেগ এই বরাবর, বি বরাবর বেগ কত? কার জন্য? ভি কস থিটা, তাহলে ভি কস থিটা ইনটু টি, তাহলে ভি কস থিটা ইনটু টিটা কত? 2 পাই r বাই ভি সাইন থিটা। তাহলে পিচ চলে এলো এখান থেকে, ভি কেটে গেল, 2 পাই r
ইন্টু কট থিটা। তাহলে পিচের সূত্র চলে এলো, তাহলে পিচ সমান চলে এলো কত, পরিধি গুণ কট থিটা। তাহলে একবার পূর্ণ আবর্তনের জন্য চৌম্বক ক্ষেত্র অভিমুখে আহিত কণাটির কতটা সরণ ঘটবে সেটা কি করে বার করব, পরিধি মানে 2πr ইন্টু কট থিটা করলেই পেয়ে যাব উল্লম্ব দিকে কতটা সরণ ঘটলো সেটা আমরা পেয়ে যাব। তো আমরা চৌম্বক ক্ষেত্রে আহিত কণার ওপর যে বল তার জন্য সঞ্চার পথ কি কি পড়লাম। প্রথম পড়লাম স্থির আধান হলে কি হবে, সমান্তরালে গেলে কেমন হবে, সরলরেখা, সমকোণে গেলে বৃত্তপথ, আর সমকোণে যদি না যায় সূক্ষ্মকোণ, ধরো 30 ডিগ্রি বা 60 ডিগ্রি 45 ডিগ্রি, অন্য কোনো কোণে 0 আর 90 এর মধ্যে গেলে সেটা হচ্ছে সর্পিলাকার বা হেলিকাল বা স্পাইরাল। এই হলো চৌম্বক ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্রের বিষয়টা এবার দেখে নেব। তড়িৎ ক্ষেত্রের সঙ্গে যদি সমকোণে কোনো গতিশীল আধান হয়, 5 নম্বর, তড়িৎ ক্ষেত্রের সাথে সমকোণে গতিশীল আধানের সঞ্চার পথ খুব ইম্পর্টেন্ট, 3 নম্বরের প্রমাণ হিসাবে আসে। তো কোন তড়িৎ ক্ষেত্রে গতিশীল আধানের ক্ষেত্রে ধরলাম y অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্র আছে, কোন একটা ধনাত্মক আধানকে, এটা y অক্ষ, x অক্ষ বরাবর গতিশীল করা হয়েছে v বেগে। তো আমরা কি জানি, তড়িৎ ক্ষেত্রে বল হচ্ছে F সমান QE। তাহলে QE বলটা কোন দিকে, তাহলে আধানটা যদি এদিকে যায় কখনো এদিকে যেতে পারবে না, কারণ এই বলটা তাকে উপর দিকে টানবে, তাহলে সে একটা পথে গতিশীল হবে, সেটা অবশ্যই অধিবৃত্তাকার হবে। তো কোন একটা মুহূর্তে ধরলাম এটা t = 0 এখানে ছিল, t = t তে এখানে পৌঁছেছে কোন একটা পয়েন্ট, যার স্থানাঙ্ক p x, y, কণাটা t সময়ে পৌঁছেছে p বিন্দুতে। তাহলে বলটা কাজ করছে কোন দিকে, y অক্ষ বরাবর। তাহলে আমরা যদি একটা ছকের সাহায্যে ভাবি, প্রথম ধরো বললাম বল, কোন দিকে বল কাজ করছে, বল কাজ করছে y বরাবর, x বরাবর বলের মান 0, y বরাবর হচ্ছে QE। বল যেদিকে থাকবে সেদিকে ত্বরণ থাকবে, এদিকে বল নেই তাহলে এদিকে ত্বরণ 0, এদিকে ত্বরণ তাহলে কত হবে QE/m। কণার ভরটাকে আমরা m ধরে নিয়েছি। বেগ, প্রাথমিক বেগ x অক্ষ বরাবর প্রাথমিক বেগকে আমরা v ধরে নিয়েছি, এই বরাবর প্রাথমিক বেগ 0। t সময় সরণ, t সময় x অক্ষ বরাবর সরণ কত ঘটেছে, স্থানাঙ্ক ধরেছি xy, তাহলে x অক্ষ, তাহলে এইটুকুনি হচ্ছে আমাদের x, y অক্ষ বরাবর সরণ y। তাহলে এখানে কণার গতিটা কেমন, x অক্ষ বরাবর যাচ্ছে সমবেগে, তাহলে এই বরাবর যাচ্ছে সমবেগে, এদিকে যাচ্ছে সমত্বরণ। দুটো লব্ধি বরাবর যে সঞ্চার পথ সেটা আমাদের y আর x এর সম্পর্কটা
বার করতে হবে। তাহলে এখানে যেহেতু সমবেগে যাচ্ছে x বরাবর, অতএব x লিখতে পারি vt, আর y বরাবর ত্বরণে যাচ্ছে y সমান তাহলে হাফ qe বাই m t স্কয়ার, s ut প্লাস হাফ at স্কয়ার। তাহলে এখান থেকে যদি আমরা t এর মানটা বার করে এখানে বসিয়ে দিই, তাহলে y টা চলে আসছে হাফ qe বাই m x স্কয়ার বাই v স্কয়ার। ঠিক আছে, t এর মানটা প্রথম থেকে বার করে দ্বিতীয় সমীকরণে বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে x t টা কত বার করেছি x বাই v। তাহলে এখান থেকে দেখো, তাহলে আমরা x স্কয়ার পাচ্ছি সমান 2mv স্কয়ার বাই qe ইনটু y। তো এই যে জিনিসটা পেলাম ব্র্যাকেট 2mv স্কয়ার বাই qe ইনটু y। তাহলে এখানে আমরা বলতে পারি অতএব x স্কয়ার প্রপোর্শনাল টু y, তার মানে সঞ্চার পথটা কি হলো x স্কয়ার ইকুয়ালস টু 4ay। তাহলে সঞ্চার পথ হলো, অতএব সঞ্চার পথ কেমন হলো অধিবৃত্তাকার। তাহলে চৌম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্রের সমকোণে গতিশীল আহিত কণার সঞ্চার পথ হবে অধিবৃত্তাকার। এটা আমাদের 3 নম্বরে প্রমাণ হিসাবে আসে, অঙ্ক হিসাবে দিতে পারে। সূত্রটা মনে রাখতে হবে, x স্কয়ার ইকুয়ালস টু 2mv স্কয়ার y বাই qe। ওকে, তাহলে তড়িৎ ক্ষেত্র হলো চৌম্বক ক্ষেত্র। এবার যদি দুটোই একসাথে থাকে, লাস্ট আজকে আলোচনা শেষ তড়িৎ চুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে। ছ নম্বর, তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র উভয়ের সাথে সমকোণে গতিশীল কণার ক্ষেত্রে। এখান থেকে আমাদের যেটা প্রশ্ন আসে, কখন কোন একটা আহিত কণা দুটো ক্ষেত্রের মধ্যে দিয়ে যাবে কিন্তু তার কোনো বিচ্যুতি হবে না, মানে তার উপর বিচ্যুতি হচ্ছে না, মানে নেট বল কত 0। তো আমরা ধরে নিচ্ছি x y z, z অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্র আছে, x অক্ষ বরাবর আছে চৌম্বক ক্ষেত্র। তাহলে তড়িৎ ক্ষেত্রটা কত E সমান হচ্ছে, তড়িৎ ক্ষেত্রের দিক কোন দিকে ধরেছি k ক্যাপ, চৌম্বক ক্ষেত্রের দিক ধরেছি B ধরেছি I ক্যাপ। একটা আধান গতিশীল হচ্ছে v বেগে, তাহলে আধানটার বেগ কোন দিকে ধরে নিয়েছি v j। ছবি যেন ভুল না হয়, পরপর EB V EB V বা VEB পরপর, উল্টো পাল্টা দিলে কিন্তু হবে না। উল্টো পাল্টা দিয়ে দিলে সেক্ষেত্রে আমাদের যেটা প্রশ্ন, এখানে কোন একটা চৌম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্র সমকোণে আছে, তার সঙ্গে গতিশীল হলো বিচ্যুত হলো। তো দেখো, তাহলে তড়িৎ বলটা কোন দিকে কাজ করবে, তড়িৎ বল কাজ করবে এদিকে।
আর চৌম্বক বলটা একটু দেখে নিই কত আসে। কিউ ভি ক্রস বি, তাহলে কিউ ভি ক্রস বি যদি আমরা করি তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, কিউ ভিটা কোন দিকে ধরেছি, ভি জে ক্যাপ ক্রস বি আই ক্যাপ, জে ক্রস আই মানে মাইনাস কে, তাহলে কিউ ভিবি মাইনাস কে ক্যাপ, তাহলে কোন দিকে মাইনাস কে ক্যাপ মানে নেগেটিভ, চুম্বক বলটা কাজ করছে নেগেটিভ জেড অক্ষ বরাবর। তাহলে নেট বল কত, সুতরাং আহিত কণাটির উপর নেট বল F সমান তাহলে কত হবে, FE ভেক্টর যোগফল প্লাস FB, তার মানে QE মাইনাস QVB কে ক্যাপ, কারণ QE টাই তো হচ্ছে এখানে, QE এটা কোন দিকে আছে, কে ক্যাপের দিকে, তাহলে QE কে ক্যাপ মাইনাস QVB কে ক্যাপ, মাইনাস কেন হলো, কারণ এই মাইনাসটা আছে, তাহলে এটা হচ্ছে নেট বল, নেট নেট বলটা যদি 0 হয় তাহলে কণাটি y অক্ষ বরাবর অবিচ্যুতভাবে তার গতিপথ থেকে না সরে সোজা সরল রেখায় গতিশীল হতে পারবে। যদি কণাটি তার গতিপথ থেকে বিচ্যুত না হয় তবে নেট বলের মান কত, 0, মান মানে এই জিনিসটা মান, তাহলে QB সমান QVB, সোজা কথা বিচ্যুত হচ্ছে না মানে কি তড়িৎ বলটা চৌম্বক বল দিয়ে ব্যালেন্স হয়ে গেল, তাহলে ভিটা কত E/B, তাহলে কত বেগে গতিশীল হতে হবে E/B, এটাই কিন্তু তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এর ক্ষেত্রে যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গগুলোর বেগ সেটা কিন্তু এই সূত্র থেকেই আমাদের আসে। আমরা যখন তড়িৎ চুম্বকীয় তরঙ্গ করব সেখানেও দেখব তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বেগকে c দিয়ে প্রকাশ করব, স্পিড অফ লাইট ইন ফ্রি স্পেস, শূন্য মাধ্যমে c দিয়ে প্রকাশ করব, অন্য মাধ্যমের ক্ষেত্রে প্রতিসরাঙ্ক দিয়ে ভাগ করতে হবে, v = c/μ, তোমরা জানো ছোটবেলায় পড়েছো। তাহলে বিচ্যুত না হয় যদি অবিচ্যুত ভাবে যেতে হয়, সরল রেখা বরাবর যেতে হয়, তাহলে তার বেগটা কত হতে হবে, বেগের মানটা হতে হবে E/B, এবং এই হল তার থিওরি। আজকের আলোচনার শেষ। তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র যদি উভয় একসাথে দুটোর সাথেই সমকোণে যদি গতিশীল হয় সেই ক্ষেত্রে কণাটি কোনো দিকে বিচ্যুত না হয় কিভাবে যেতে পারবে বা কখন যেতে পারবে, যদি তার উপর লব্ধি বল বা নেট বলের মানটা 0 হয়, সেই ক্ষেত্রে কণাটি তার অভিমুখ যে অভিমুখে যাচ্ছিল সে অভিমুখ ধরে রেখে সরল রেখায় চলে যাবে, অর্থাৎ এই বেগ নিয়ে এই বরাবর গেলে তার উপর তড়িৎ বল আর চুম্বক বলের মান সমান হলেও তাদের অভিমুখ দুটো বিপরীত হবে, তার ফলে দুটো বল একটা বল অন্য বলটাকে প্রশমিত করে দেবে বা ব্যালেন্স করবে, যার ফলে নেট বল 0 হবে এবং আধানটি অবিচ্যুতভাবে গতিশীল হতে পারবে। ঠিক আছে, তাই আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। এর পরের দিন আমরা কন্টিনিউ করব, এখন আমাদের অনেক কিছু বাকি আছে, তোমরা ঠিকভাবে করে নেবে। আমি নেক্সট দিন এর পরের অংশ আলোচনা করব আবার। ঠিক আছে, তো 6টা কেস সঞ্চার পথের ভালো করে দেখবে। সাইক্লোট্রন, এরপরের দিন সাইক্লোট্রন যন্ত্র নিয়ে আলোচনা করব। সাইক্লোট্রন কম্পাঙ্ক কোনটা পেলাম আমরা, ওখান থেকে পেয়েছি আমরা QB/2πm, সেটা কিভাবে সাইক্লোট্রন যন্ত্রে কাজে লাগানো হয় সেটা সামনের দিন আমরা সেটা আলোচনা করব। আজকের আলোচনা এখানেই শেষ করে দিলাম।